আচ্ছা দেখো, রুই মাছের প্রশ্নগুলো লিখে নাও। রুই মাছের প্রশ্নগুলো লিখে নাও তাড়াতাড়ি। 1 নাম্বার, রুই মাছের লাগবে তোমার হৃৎপিণ্ডের গঠন। এটা হচ্ছে রক্ত প্রবাহ একমুখী। রক্ত সংবহন বদ্ধ। ফুলকার গঠন। শ্বসন পদ্ধতি। প্রাকৃতিকভাবে রুই মাছ সংরক্ষণের উপায় বর্ণনা করো। এখানে আসলে ধরতে গেলে প্রশ্ন 4টা। এটা এটা পড়াটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন। যে শ্বসন পদ্ধতি, এটা আরেকটা প্রশ্ন, এটা আরেকটা প্রশ্ন। হ্যালো, হ্যালো। আসো, এবার আসো হৃৎপিণ্ডের গঠন। প্রথম আসো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে কি বলবে? এই হৃৎপিণ্ডটা হচ্ছে এই হৃৎপিণ্ডটা হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? ফ্লোর মধ্যে দিবে 2 নাম্বার। এই হৃৎপিণ্ডটা হচ্ছে, এখানে একটি উপপ্রকোষ্ঠ থাকে, এখানে একটি কি থাকে? কথা বলো, এখানে একটা কি থাকে? উপপ্রকোষ্ঠ থাকে, যেটা কিন্তু মানুষের হৃৎপিণ্ডের মধ্যে থাকে না। মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ, জানো? আর এখানে যে উপপ্রকোষ্ঠ থাকে সেটার নাম সাইনাস ভেনুসাস, পড়াবো। আর এখানে কোনো উপপ্রকোষ্ঠ, মানুষের হৃৎপিণ্ডে কোনো উপপ্রকোষ্ঠ থাকে না। এরপরে এরপরে এটা শুধুমাত্র শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত কি করে? রক্ত পরিবহন করে। শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। তাড়াতাড়ি লিখো। শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এই জন্য এই জন্য এটাকে কি বলা হয় বলো? ভেনাস হার্ট বলা হয়। বেইন, বেইন বা শিরা। শিরা কি করে বলো? শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এটাও কি করতেছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করতেছে। তাহলে এটাকে আমরা বলতে পারি শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট। বেইন মানে শিরা, তাহলে এটাকে আমরা বলতে পারি ভেনাস হার্ট। এরপরে এটার রক্ত প্রবাহ, এখানে রক্ত প্রবাহ, মানুষের রক্ত প্রবাহ দ্বিচক্রীয়। তাহলে এটা রক্ত প্রবাহ একচক্রীয়। কিরকম? কথা বলো, কিরকম? একচক্রীয়, যেটা একটু আগে বলছি। এটা কি ধরনের? একচক্রীয়। এবং এই রক্ত সংবহনটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন নাকি বদ্ধ রক্ত সংবহন? এটা বদ্ধ রক্ত সংবহন। তাহলে এই যে এখানে আমরা 5টা কথা লিখে দিছি, একটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। এবার আসো আমরা হৃৎপিণ্ডের গঠনটা আঁকবো। তো কতগুলা বেসিক তোমাদেরকে জানতে হবে, এটা তো জানো সবাই। এগুলো একটু বলে ফেলি।
এটা তো জানো, এগুলা সবগুলো আমরা হৃৎপিণ্ড আঁকানোর সময় বলছিলাম। এটা যদি একটা হৃৎপিণ্ড হয়, তাহলে হৃৎপিণ্ড থেকে, যে কয়েকজন নতুন আছে তাদের জন্য বলতেছি, হৃৎপিণ্ড থেকে যে রক্তনালীটা অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে বের হয়, এটাকে আমরা কি বলি? ধমনী বলি। কি বলি? ধমনী। তাহলে ধমনী কি হয় সব সময় বলো? হৃৎপিণ্ড থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে বের হয়, দেখো বের হচ্ছে। আর তার উল্টা কাজটা হচ্ছে শিরার। শিরা কি করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে ঢুকে। এই যে দেখো তীর চিহ্নটা কোন দিকে, দেখো ঢুকতেছে, কোন ধরনের রক্ত নিয়ে ঢুকতেছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে ঢুকতেছে, এটুকু বুঝছো? আরেকটা কথা, দেখে এগুলা তো জানো তোমরা, দেখি বলো, যে আমাদের মানুষের হৃৎপিণ্ডে যে চারটা প্রকোষ্ঠ, কয়টা? চারটা। তাহলে চারটা প্রকোষ্ঠের মধ্যে নিচের গুলাকে আমরা বলি ভেন্ট্রিকল, আর উপরের দুটাকে বলি আমরা এট্রিয়াম। তাহলে এটা হচ্ছে শিরা। তাহলে বলো, শিরার সাথে কার সম্পর্ক বলো? এট্রিয়ামের সম্পর্ক। তার মানে শিরা কোথায় প্রবেশ করে? এট্রিয়ামে প্রবেশ করে। আর ভেন্ট্রিকল থেকে কে বের হয় বলো? ধমনী। তার মানে ধমনীর সাথে কার সম্পর্ক? কথা বলো, ধমনীর সাথে কার সম্পর্ক? চিত্র বুঝতে হবে তোমাকে, চিত্র বুঝতে তারপর বুঝবা। এই বেসিক গুলো এখানে লাগবে। আমি হুট করে বলে যেতে পারতাম, কিন্তু তুমি অনেক সময় ধরতে পারবা না যারা আগে একদমই পড়ো নাই। তাহলে আবার বলতেছি, ভেন্ট্রিকলের সাথে কার সম্পর্ক? ধমনীর সম্পর্ক, কারণ ধমনী বের হয় সবসময় ভেন্ট্রিকল থেকে। আর শিরার সাথে সম্পর্ক হচ্ছে এট্রিয়ামের, কারণ শিরা সবসময় প্রবেশ করে কোথায়? এট্রিয়ামে। মনে থাকবে কি বলছি? তাহলে এই জিনিসগুলো গেল। এরপরে আসো, আরেকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে এখানে দেখো, এট্রিয়ামের প্রাচীর যেটা, কার প্রাচীর? এট্রিয়ামের প্রাচীর। এট্রিয়ামের প্রাচীর থেকে ভেন্ট্রিকলের প্রাচীর বেশি পুরু। ভেন্ট্রিকলের প্রাচীর কি? বেশি পুরু। কেন? যারা জানো না তাদের জন্য বলতেছি। তাহলে এট্রিয়ামের প্রাচীর অপেক্ষা ভেন্ট্রিকলের প্রাচীর বেশি পুরু। কেমন? কেন? কারণ দেখো, এট্রিয়াম যখন সংকুচিত হয় তখন এট্রিয়াম ব্লাড পাঠায় কোথায়? ভেন্ট্রিকলে। এট্রিয়াম যখন সংকুচিত হয় তখন এট্রিয়াম ব্লাড পাঠায় কোথায়? ভেন্ট্রিকলে। আর ভেন্ট্রিকল সংকুচিত হলে ব্লাড পাঠায় ধমনির মাধ্যমে সারা দেহে। তাহলে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দূরত্ব খুব কাছাকাছি। তাহলে এখান থেকে এখানে ব্লাড পাঠাইতে হলে খুব অল্প অল্প প্রেসার ক্রিয়েট করলে হবে, অল্প চাপ দিলে হবে, যার কারণে প্রাচীরটা অনেক পাতলা। আর ভেন্ট্রিকল ব্লাড পাঠাচ্ছে অনেক দূরে। তাহলে দূরে ব্লাড পাঠাইতে হলে চাপ বেশি দিতে হবে, তো চাপ বেশি দিতে হলে প্রাচীরের পুরুত্ব বেশি হইতে হবে, মোটা বেশি হইতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের প্রাচীর কেন বেশি পুরু? কারণ এট্রিয়াম ব্লাড পাঠায় ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকল ব্লাড পাঠায় সারা দেহে। যেহেতু এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের কাছাকাছি অবস্থান করে, তাই এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড পাঠাতে হলে কম চাপের প্রয়োজন হয়, ফলে প্রাচীরের পুরুত্ব কম হয়। আর ভেন্ট্রিকল থেকে সারা দেহে রক্ত পাঠাইতে হলে বেশি চাপের প্রয়োজন হয়, ফলে প্রাচীরের পুরুত্ব বেশি হইতে হয়। এই যে এখানে যে কয়েকটা কথা, মূল্যবান কথা বললাম, এগুলো বুঝছো কিনা বলো তো? এগুলা বুঝতে এবার আসো এখানে। তাহলে আসো, আমরা যেভাবে যেভাবে আঁকাবো সেভাবে সেভাবে আঁকবো। আসো, আমার মতো করে দাও, বাসায় গিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমার সামনে তোমাকে আঁকাই দিচ্ছি। দাও, এই অংশটা দাও তাড়াতাড়ি। এটা উপরের দিক দিয়ে আসবে, তাহলে মানে এই জায়গায় জায়গা খালি রাখতে হবে। তারপর আঁকো, তাড়াতাড়ি আঁকো। এটুকু অংশ দিচ্ছ সবাই? দেওয়ার পরে এবার আমরা আরেকটা অংশ দিচ্ছি, দেখো। দাও, এই অংশটা দাও। তাহলে আঁকতে আঁকতে তোমার হাত চলে আসবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা দিচ্ছ, দেওয়ার পর এই অংশটা দাও। এটুকু দিছো? তাহলে আমাদের আঁকা শেষ প্রায়। এই যে দেখো, আঁকা শেষ।
এবার আসো, এখানে আমরা কয়টা প্রকোষ্ঠ বলছি বলো? কত বলো, কয়টা প্রকোষ্ঠ বলছি? দুইটা। তাহলে একটা প্রকোষ্ঠের নাম হবে এট্রিয়াম, আর একটা প্রকোষ্ঠের নাম কি হবে? ভেন্ট্রিকল। মানুষের চারটা প্রকোষ্ঠ, ওখানে দুইটা এট্রিয়াম দুইটা ভেন্ট্রিকল, আর এখানে হচ্ছে একটা এট্রিয়াম একটা ভেন্ট্রিকল। তাহলে এই প্রকোষ্ঠটার নাম হচ্ছে এট্রিয়াম। এই প্রকোষ্ঠটার নাম কি? এই প্রকোষ্ঠটার নাম হচ্ছে এট্রিয়াম। আর এই যে এখানে আমরা যে প্রকোষ্ঠটা দেখতেছি এটা হচ্ছে ভেন্ট্রিকল। এবার বলো, এট্রিয়ামের প্রাচীর পুরো হবে নাকি ভেন্ট্রিকলের প্রাচীর পুরো হবে? ভেন্ট্রিকলের প্রাচীর পুরো হবে। তাহলে আমরা এখানে প্রাচীর দিচ্ছি, দেখো আমি তোমাকে বুঝাই বুঝাই আঁকতেছি। এই দেখো, এই যে এখানে আমরা এট্রিয়ামের প্রাচীরটা দিচ্ছি, এই যে এট্রিয়ামের প্রাচীরটা দিচ্ছি। দেখো, আর এদিকে আমরা ভেন্ট্রিকলের প্রাচীর দিচ্ছি। এভাবে করে আমরা ভেন্ট্রিকলের প্রাচীর দিলাম, আর এদিকে এট্রিয়ামের প্রাচীর দিলাম। প্রাচীর মানে এটা, এই যে এটা। তাহলে দেখো, এই অংশটা স্ক্রেচ করে দাও। এই অংশটা স্ক্রেচ করে দেবো আমরা পেন্সিল দিয়ে। তাহলে এই অংশটা হচ্ছে এট্রিয়ামের প্রাচীর। তাহলে এটা অনেক পাতলা, দেখো। এটা এট্রিয়ামের প্রাচীর, কিন্তু এটা ভেন্ট্রিকলের প্রাচীর। এই যে এটা, এটা ভেন্ট্রিকলের প্রাচীর। এটা ভেন্ট্রিকলের প্রাচীর। এভাবে করে আমরা ভেন্ট্রিকলের প্রাচীরটা দিলাম, কেমন? এবার বলো, রক্তটা এদিক থেকে ঢুকবে, ভালো করে খেয়াল করি, রক্তটা এদিক থেকে ঢুকবে। এই যে রক্তটা ঢুকতেছে, রক্তটা ঢুকতেছে, বুঝাই বুঝাই বলতেছে, একদম এ টু জেড। তাহলে এবার বলো, হৃৎপিণ্ডে রক্ত ঢোকে শিরার মাধ্যমে নাকি ধমনির মাধ্যমে? শিরার মাধ্যমে। তাহলে এটার নাম চোখ বন্ধ করে শিরা। এবার শিরা কার সাথে যুক্ত থাকে বলো? শিরা কোথায় ঢুকে? এট্রিয়ামে। তার মানে দেখো, এটা এট্রিয়ামে ঢুকতেছে, এখানে এট্রিয়ামে, এটা এট্রিয়াম। তারপর এট্রিয়াম থেকে ব্লাড কোথায় ঢুকবে? সরি, এটা শিরা, এটার থেকে ব্লাড কোথায় ঢুকবে বলো? এট্রিয়ামে ঢুকবে। তাহলে মিলে গেছে কিনা বলো? এটার নাম কি হবে বলো? তাহলে শিরা। চোখ বন্ধ করে এটার নাম কি হবে? শিরা। তাহলে শিরার ইংলিশ হচ্ছে বেইন। শিরার ইংলিশ কি বলো তো? বেইন। এখানে লিখে দিচ্ছি, শিরার ইংলিশ হচ্ছে বেইন। আর দমনের ইংলিশ হচ্ছে আর্টারি। বলো, দমনের ইংলিশ কি? আর্টারি। ভালো করে খেয়াল করিও। তাহলে আবার বলো, এই যে এই শিরাটা, শিরাটা দেখতে এমনি কিরকম দেখো? নলাকার। বলো কিরকম? নলাকার। কিন্তু এই শিরাটা দেখতে কিরকম বলো তো? নলাকার নাকি এরকম প্রকোষ্ঠের মতো? প্রকোষ্ঠের মতো মানে গোলাকার। তাহলে এই যে গোলাকার, এই ধরনের প্রকোষ্ঠ হলে আমরা প্রকোষ্ঠকে কি বলি? সাইনাস। বলো, সাইনাস। সাইনাস মানে কি? কথা বলো না, সাইনাস মানে কি? প্রকোষ্ঠ। তাহলে এই শিরাটা একটু ভালো করে মাথা কাটাও, তোমাকে এভাবে কেউ ধরে ধরে বলবে না। এই যে দেখো, যে এটা শিরা, শিরা মানে বেইন। তাহলে এটা অবশ্যই শিরা, তাহলে শিরা মানে বেইন। আর এই শিরাটা যেহেতু নলাকার না হয়ে কিসের মতো বলো তো? প্রকোষ্ঠের মতো, সাইনাসের মতো। তাহলে সেই জন্য বিজ্ঞানীরা এটার নাম দিচ্ছে সাইনাস। সাইনাস মানে প্রকোষ্ঠ। তাহলে সাইনাস ভেনুসাস। ভেনুসাস কথাটা কোথেকে আসছে? বেইন থেকে। কোথেকে? বেইন থেকে। তাহলে এটার নাম হচ্ছে সাইনাস ভেনুসাস। এটার নাম কি? সাইনাস ভেনুসাস। এই যে আমরা এখানে দেখো তো কি বলছিলাম, একটি কি আছে? উপপ্রকোষ্ঠ আছে। কি আছে? উপপ্রকোষ্ঠ। এই সাইনাস ভেনুসাসটাই হচ্ছে এখানে উপপ্রকোষ্ঠ। এখানে কি প্রকোষ্ঠ? কথা বলো না। উপপ্রকোষ্ঠ। স্যার, উপপ্রকোষ্ঠ মানে কি? প্রকোষ্ঠ চেয়ে ছোট। এখানে প্রকোষ্ঠ দুইটা, একটা এট্রিয়াম আর একটা কি? ভেন্ট্রিকল। আর এটা হচ্ছে উপপ্রকোষ্ঠ। তাহলে আবার বলো, এটা যদি বেইন হয়ে থাকে, তাহলে বলো তো, চোখ বন্ধ করে, এখানে বেইন, বেইন দিয়ে বেইন কোন ধরনের রক্ত নিয়ে আসতেছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসতেছে। ক্লিয়ার? তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত। তাহলে আবার আসো এখানে, তাহলে আমরা বেইনের প্রাচীর দিব। এসএসসি তে পড়ছো। আবার এটা তো জানো সবাই, যে বেইনের প্রাচীর কম পুরু, আবার বা শিরার প্রাচীর কম পুরু, ধমনির প্রাচীর বেশি পুরু। তাহলে ঠিক একইভাবে আমরা এখানে সেম করে দিব। এই যে দেখো, এটা কার প্রাচীর দিচ্ছি বলো? এটা শিরার প্রাচীর, এই যে শিরা। তাহলে দিয়ে দাও। দেখছো, এই প্রাচীরটা আমরা কি করে দিলাম? বেশি পুরু করে দিলাম। এটা কার প্রাচীর? ধমনির প্রাচীর। কেন ধমনী? আমি একটু পরে বুঝাই দিচ্ছি।
হয় নাই, তুমি আঁকছো যে হয় নাই। ভেন্ট্রিকল এটা একদম একদম এরকম হয়ে গেছে, এরকম হবে না, অনেক সুন্দর হতে হবে আরো। এই ফারহিন আঁকছো যে হয় নাই, ভেন্ট্রিকলটা এরকম ওদিকে এক পাশে বের হয়ে গেছে কেন? ও অ্যাক্সেস হয়েছে, মেয়েটা অ্যাক্সেস হচ্ছে, তোর নি, তুমি অ্যাক্সেস হয়েছে, দেখো তোমার সাথে ওটা মিলাই দেখো। তা ওভারলোকে মনে হবে যে হ্যাঁ এটা এরকম, ঠিক আছে। ওভারলোক মানে তো ওভারলোকে দেখে মনে হবে তুমি মানুষ, তোমাকে যাতে গরুর মতো মনে না হয়, এটাই। ঠিক একইভাবে ওভারলোকে মনে হবে যে এটা রুই মাছের হৃৎপিণ্ড আসছে, এটাতে যদি আবার ওভারলোকে মনে না হয় তখন স্যারের নাম্বার বসাইতে চাইবে না। তাহলে দেখো কি বলতেছিলাম, এটা দেখো। এবার এবার আসো, এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস বুঝছো, যে তিনটা জিনিস চিহ্নিত করছি বুঝছো, এটা এট্রিয়াম, এটা ভেন্ট্রিকল। এটা এট্রিয়াম কেন? প্রাচীর পাতলা। ভেন্ট্রিকল কেন? প্রাচীর পুরু। এবার এট্রিয়ামে কে ঢুকতেছে? বেইন ঢুকতেছে, শিরা, তার মানে সাইনাস ভেনুসাস। কোন কোন কেন সাইনাস ভেনুসাস বলছি? কারণ এই বেইনটা কিসের মতো? সাইনাসের মতো। এটা কি প্রকোষ্ঠ? তাহলে এখানে উপপ্রকোষ্ঠ। তাহলে পরীক্ষা যদি আসে রুই মাছের হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠের নাম কি? এবার বলো, সাইনাস ভেনুসাস কোথায় উন্মুক্ত হয়? পরীক্ষা আসলো এট্রিয়ামে, মনে থাকবে? তাহলে আবার আসো, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে ঢুকলো, ঢুকে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে সে কোথায় পাঠিয়ে দিবে বলো? এই দেখো, তোমাকে দিতে হচ্ছে না, এখানে পাঠিয়ে দিবে তো। এবার এট্রিয়ামের কাছে তো আসবে না, রাখবে না ব্লাডটা, এট্রিয়াম কোথায় পাঠিয়ে দিবে? ভেন্ট্রিকলে পাঠিয়ে দিবে না ব্লাডটা? এই যে একটু আগে দেখাচ্ছি, এট্রিয়াম ভেন্ট্রিকলে পাঠাবে। এবার ভেন্ট্রিকল কি করবে বলো? ভেন্ট্রিকল ধমনির মাধ্যমে পাঠিয়ে দিবে। তাহলে এবার বলো, ভেন্ট্রিকল যে পাঠিয়ে দিচ্ছে, এই যে দেখো ভেন্ট্রিকল, দেখো এবার ভেন্ট্রিকল কি করবে দেখো। এ বলো, ভেন্ট্রিকল কোথায় পাঠাইছে বলো, কথা বলো না। ধমনীতে পাঠাইছে। তাহলে এটার নাম কি হবে বলো? এটার নাম ধমনী হবে। তাহলে ধমনীর ইংলিশ কি? আর্টারি। ধমনীর ইংলিশ কি? আর্টারি। তাহলে এটার নাম একটু দেখো, এটার নাম, এটার নাম হবে আর্টারি। এবার আসো, এই আর্টারিটা কিসের মতো? আর্টারি দেখো, এমনি আর্টারি বা ধমনী কিরকম? নলাকার হওয়ার কথা, কি হওয়ার কথা? তাহলে এবার দেখো তো, এটা দেখো, এটা এভাবে নলাকার ছিল, দেখো উপরে নলাকার, কিন্তু নিচে এসে কি হয়ে গেছে দেখো তো, এরকম হয়ে গেছে। কিসের মতো হয়ে গেছে? এরকম স্ফীত হয়ে গেছে। এই যে আমরা হোল্ডারে যে বাল্ব গুলা লাগাই দেখবা সেগুলা, এটার একটা চিকন যেটা হোল্ডারের ভিতর ঢোকানো থাকে, আবার এখানে কি গোল। তো এটাও সেম। এই যে এটা, এই অংশটা ধমনী, ঠিক আছে, এই অংশটা থেকে গোড়ার অংশটা এরকম কি হয়ে গেছে? স্ফীত হয়ে গেছে, বাল্বের মতো হয়ে গেছে। কেমন? বুঝো নাই মনে হয়? আবার বলতেছি, বাল্ব যেটা লাগাও তুমি হোল্ডারে, যেটা ঢোকানো থাকে এটা চিকন, এটা হচ্ছে তোমার প্রসারিত। ঠিক একইভাবে এখানে দেখো, সামনের অংশটা চিকন, আর এই যে গোড়ার অংশটা, এই যে গোড়ার অংশটা, এটা প্রসারিত, এভাবে করে প্রসারিত হয়ে আছে। তাহলে এটা এখন আর্টারিটা এখন কিসের মতো দেখাচ্ছে বলো? বাল্বের মতো। সেই জন্য এটাকে আমরা বলবো বালবাস। কি বলবো? বালবাস। বালবাস মানে বাল্বের মতো। বালবাস আর্টারিওসাস। আর্টারি মানে কি? ওই যে একটু আগে বললাম, ধমনী। তাহলে এটাকে বলবো আমরা বালবাস আর্টারিওসাস। এটাকে বলবো আমরা বালবাস আর্টারিওসাস। দেখো নামগুলা বুঝে বুঝে পড়তে হবে। বালবাস আর্টারিওসাস। বুঝতে পারছো কি বলছি? বলো বুঝতে পারছো কিনা? এটাকে আমরা বলবো বালবাস আর্টারিওসাস। চিত্র আঁকা শেষ। চিত্র আঁকা শেষ। পরীক্ষা এটুকু আঁকতে পারবে না সুন্দর করে? আঁকতে পারবা? তাহলে চিত্র আঁকা শেষ। চিত্র রুই মাছের হৃৎপিণ্ড। এই চারটা জিনিস চিহ্নিত করবা, বালবাস আর্টারিওসাস, এট্রিয়াম ভেন্ট্রিকল এবং সাইনাস, কথা বলে না, সাইনাস ভেনুসাস। তাহলে চিত্র রুই মাছের হৃৎপিণ্ডের গঠন, রুই মাছের হৃৎপিণ্ডের গঠন। এটুকু বুঝতে পারছো? আচ্ছা এবার আসো, এই কথাটা বুঝছো সবাই, দুই প্রকোষ্ঠ একটি উপপ্রকোষ্ঠ বুঝছো? তাহলে বলো, এবার তুমি চিত্র দেখে বলো, এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যেটা ঢুকছে সেটা আবার বালবাস আর্টারিওসাস দিয়ে বের হয়ে গেছে। তাহলে তার তার মানে এরা শুধুমাত্র কোন ধরনের রক্ত পরিবহন করছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত। এই জন্য এই হৃৎপিণ্ডকে আমরা কি হার্ট বলবো? তাহলে পরীক্ষায় আসবে বেনাস হার্ট। রুই মাছের হৃৎপিণ্ডকে বেনাস হার্ট বলা হয় কেন? তখন বলবা যে তুমি রুই মাছের হৃৎপিণ্ড শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কোনো অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে না, এই জন্য এটাকে কি বলা হয়? প্যানাসাইট বলা হয়। দেখো এটা মিলছে, প্রমাণ পাইছো তুমি? এখানে কোনো অক্সিজেন যুক্ত রক্ত আসছে? আসে নাই। গেল। এরপর আসো, এটা এক চক্রীয়, এটা কিরকম? এক চক্রীয়, এটা লাগবে। তাহলে এক চক্রীয় মানে কি, কিভাবে ঢুকতেছে দেখো, এটা লিখে রাখো। তাহলে এক চক্রীয়। আচ্ছা, এক চক্রীয় লেখার আগে আগে হৃৎপিণ্ডের বর্ণনাটা লিখে ফেলো, তারপর বর্ণনাটা লিখে তারপর আমরা এক চক্রীয় বলতেছি। তুমি যে চিত্র এঁকে একটু বর্ণনা দিতে হবে, একটু বর্ণনা দিতে হবে। তাহলে লিখো যে রুই মাছের হৃৎপিণ্ড, তাড়াতাড়ি লিখো, রুই মাছের হৃৎপিণ্ড
দুইটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। একটি এট্রিয়াম ও অপরটি ভেন্ট্রিকল। দেখছো ছোট বাচ্চাদেরকে যেভাবে পড়ালেখা করে এরকম একদম সহজ, যা দেখতেছো তা এখানে বলতেছে, আর কিছুই না। তারপর এট্রিয়ামের প্রাচীর অপেক্ষা ভেন্ট্রিকলের প্রাচীর পুরু। সাইনাস ভেনুসাস নামে, সাইনাস ভেনুসাস নামক একটি উপপ্রকোষ্ঠ রয়েছে, যা, এটা কি করে বলতো, এই উপপ্রকোষ্ঠটা যা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে এট্রিয়ামের সাথে নিয়ে এট্রিয়ামে উন্মুক্ত হয়। এটা আমি প্রশ্ন করলে পারবা? সাইনাস ভেনুসাস কোথায় মুক্ত হয়? এট্রিয়ামে। আর ভেন্ট্রিকল থেকে কি সৃষ্টি হয়? বালবাস আর্টারিওসাস সৃষ্টি হয়। কেমন? আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এটাও লিখে রাখতে পারো। দেখো, এই যেটা বালবাস আর্টারিওসাস, এখন এটা তো বাল্বের মতো, কিন্তু এটা তো ধমনী, এই যে এটা তো ধমনী, এই যে যেটা চিকন করে আছে, এটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে সম্মুখ অ্যাওর্টা। এটা একটু চিহ্নিত করে রাখো, এটার নাম হচ্ছে সম্মুখ অ্যাওর্টা। এটার নাম কি? সম্মুখ অ্যাওর্টা। এটার নাম কি বলো? সম্মুখ অ্যাওর্টা। অ্যাওর্টা মানে মহাধমনী, তোমরা জানো অ্যাওর্টা মানে মহাধমনী, তাহলে এটা সামনের দিকে আছে, সেই জন্য এটার নাম সম্মুখ অ্যাওর্টা। এটার নাম কি? অ্যাওর্টা, সম্মুখ অ্যাওর্টা। তাহলে পরীক্ষা যদি আসে সম্মুখ অ্যাওর্টা কোত্থেকে সৃষ্টি হয়? ভালভাস আর্টারিওসাস থেকে। কোত্থেকে? ভালভাস আর্টারিওসাস থেকে। তাহলে এট্রিয়ামে উন্মুক্ত হয় বললাম। তারপর লিখো ভেন্ট্রিকলের সাথে, ভেন্ট্রিকল থেকে ভালভাস আর্টারিওসাস, ভালভাস আর্টারিওসাস গঠন করে, গঠন করে, যা সম্মুখ অ্যাওর্টায় পরিণত হয়। এবার আসো, এখানে কপাটিকা থাকে তিনটি, কপাটিকা লিখো, কপাটিকা, কপাটিকা তিনটি থাকে, সেগুলো একটু লিখে দিই, এগুলো একটু লিখে দিবা। কপাটিকা থাকে তিনটি, কি কি কপাটিকা? এবার একটু দেখো, তুমি নিজেই বুঝবা। বলো, এটা কি? সাইনাস ভেনুসাস। এটা কি? এট্রিয়াম। তাহলে সাইনাস ভেনুসাস এবং এট্রিয়ামের মাঝখানে একটা কি আছে? কপাটিকা আছে। এবার তুমি রক্ত প্রবাহের ডিরেকশনটা চিন্তা করো, এদিক থেকে কোথায় যাচ্ছে? সাইনাস ভেনুসাস থেকে কোথায় যাচ্ছে? এট্রিয়ামে। তাহলে কার নাম আগে ধরতে হবে? এটার নাম আগে ধরতে হবে। তাহলে সাইনাস ভেনুসাস এবং এট্রিয়ামের মাঝখানে যে প্রকোষ্ঠ, এটার নাম হচ্ছে সাইনো এট্রিয়াল কপাটিকা। কি কপাটিকা? ওই যে দেখো, সাইনো মানে সাইনাস ভেনুসাস, এট্রিয়াম মানে এট্রিয়াল, তাহলে সাইনো এট্রিয়াল কপাটিকা। তাহলে কি কি কপাটিকা আছে লিখো, সাইনো এট্রিয়াল কপাটিকা। কার কার মাঝখানে আমি আর লিখে দিচ্ছি না, নামে নামেই বলা আছে, নামেই বলা আছে। তাহলে নামেই বলা আছে সাইনাস ভেনুসাস এবং এট্রিয়ামের মাঝখানে। কেমন? আরটা কি কপাটিকা? এবার দেখো, এট্রিয়াম থেকে ভেন্ট্রিকল আসতেছে, তাহলে নাম কি হবে? এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, তার মানে এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। এবার বলো, ভেন্ট্রিকল থেকে কোথায় যাচ্ছে? বালবাস আর্টারিওসাসে। তাহলে এটাকে বলবো ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। সহজ, নামগুলা কঠিন মনে হইতে পারে, কিন্তু বুঝে পড়লে সহজ। লিখে রাখো তাড়াতাড়ি। এটুকু এটুকু বর্ণনা দিতে পারবে না পরীক্ষা, এটুকু বর্ণনা দিলে একদম ফুল নাম্বার, 3-এ 3। কেমন? এর চেয়ে প্রশ্ন আর কিভাবে গোছা দিব বলো? প্রশ্ন যেভাবে পরীক্ষা আসবে, এর চেয়ে আর কিভাবে গোছা দিব বলো? তাহলে এখানে কি একটা লাইনও বুঝো না এরকম আছে? নাই? যে তুমি যাই লিখছো, যাই আঁকছো তাই লিখছো এখানে।
তাহলে পরীক্ষায় যদি আসে রুই মাছের হৃৎপিণ্ডে কয়টি কপাটিকা থাকে? 3টি। কয়টি প্রকোষ্ঠ থাকে? 2টি। উপপ্রকোষ্ঠ কয়টা থাকে? 1টি। এট্রিয়াম কয়টা থাকে? 1টি। ভেন্ট্রিকল কয়টা থাকে? 1টি। যেভাবে বলবে বলো। এরপর আসো, যে এই যে একমুখী রক্ত প্রবাহ যেটা এক চক্রীয় রক্ত প্রবাহ যেটা, এটা শুধু তোমারটা দিয়ে বলবে না, যে এটা দিয়ে বলবে না শুধু, এটার সাথে মানুষের একটা উদ্দীপক তৈরি করবে। রুই মাছের উদ্দীপক, রুই মাছ থেকে কোনো কোনো মানে রুই মাছ থেকে যদি উদ্দীপক আসে, রুই মাছ থেকে মনে রাখবা যে যদি বায়ুথলি এবং ফুলকা থেকে প্রশ্ন না করে, যদি হৃৎপিণ্ড থেকে প্রশ্ন করে, রুই মাছের হৃৎপিণ্ড থেকে প্রশ্ন করলে অবশ্যই একটা প্রশ্ন মিক্স আপ হয়ে হবে। হয় রুই মাছের সাথে ঘাস পুডিং এর কম্পেয়ার করবে, মিক্স করবে, অথবা রুই মাছের সাথে মানুষের মিক্স করবে। কি বললাম? রুই মাছের সাথে কার করবে? মানুষের। কেমনে? কারণ রুই মাছেরটা কত? এক চক্রীয়, মানুষেরটা দ্বিচক্রীয়। মানুষে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দুইটাই পরিবাহিত হয়, যেগুলো তোমাদেরকে পড়াবো। কার্বন ডাইঅক্সাইড যুক্তটা পরিবাহিত হয় পালমোনারি সংবহনের মাধ্যমে, অক্সিজেনটা পরিবাহিত হয় সিস্টেমিক সংবহনের মাধ্যমে। এখানে এক চক্রীয়, তাহলে দুইটা পার্থক্য করতে বলবে। আর ঘাস পুডিং এর সাথে পার্থক্য করতে বললে বলবে যে ঘাস পুডিং এটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন পদ্ধতি, আর এটা বদ্ধ রক্ত সংবহন পদ্ধতি, ওভাবে বলবে পার্থক্য করে। তাহলে এখানে আমি বদ্ধ মুক্ত এটা পরে পড়াচ্ছি, এটা হচ্ছে তোমার ঘাস পুডিং এ পড়াবো, আর এক চক্রীয়টা এখন বলতেছি। তাহলে এক চক্রীয় কেন? তাহলে এখানে এভাবে লিখবো আমরা, যে লিখো একদিকে যাচ্ছে এক চক্রীয় মানে কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় ঢুকতেছে বলো? সাইনাস ভেনুসাস হয়ে এট্রিয়ামে ঢুকলো। এট্রিয়াম থেকে কোথায় আসলো? ভেন্ট্রিকলে। ভেন্ট্রিকল থেকে কোথায়? বালবাস। বালবাস আর্টারিয়াস আছে। বালবাস আর্টারিয়াস থেকে কোথায়? সম্মুখ আয়োটা। কোথায়? ছিদ্র যায় বলতেছে, তাই আমি কিছু বলতেছি না। এই যে সম্মুখ আয়োটাতে গেল, সিরিয়াল। আবার আসলে সম্মুখ আয়োটা থেকে কোথায়? সম্মুখ আয়োটা থেকে মনে রাখবো এটা চলে যাবে ফুলকায়। কোথায় বলো না? কোথায় চলে যাবে? ফুলকায় চলে যাবে। ফুলকায়। ফুলকায়। ফুলকা থেকে চলে যাবে সারা দেহে। কোথায় চলে যাবে? কথা বলো। সারা দেহে। ফুলকা থেকে সারা দেহে যাবে। এটা পুরা কাহিনী পড়াতে গেলে অনেক সময় লাগবে, তুমি মনে রাখো সম্মুখ আয়োটা থেকে ফুলকায় যাবে। তাহলে বলো ফুলকা কি? রুই মাছের কি অঙ্গ? একটু দেখো, ফুলকা রুই মাছের কি অঙ্গ? শ্বসন অঙ্গ। তাহলে শ্বসন অঙ্গ বা ফুসফুস, আমাদেরটা ফুসফুস, ওদেরটা ফুলকার কি? তাহলে শ্বসন অঙ্গে কি হয়? কার্বন ডাইঅক্সাইড বের করে দিই, অক্সিজেন ঢুকাই। তাহলে এবার ফুলকার মধ্যে সম্মুখ আয়োটা কোন ধরনের রক্ত নিয়ে আসছে বলো? তাহলে এই ফুলকা কার্বন ডাইঅক্সাইডকে বের করে দিয়ে কাকে ঢুকেছে? তাহলে সারা দেহে কোন ধরনের রক্ত যাচ্ছে এখন? কথা বুঝছো নাকি বুঝো নাই বলো? কেমন? এবার সারা দেহে গিয়ে সেটা কি করবে? ওই শ্বসনের বিক্রিয়া ঘটাবে। অক্সিজেন C6H12O6 এর সাথে বিক্রিয়া করে আবার কোন ধরনের রক্ত তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তৈরি করবে। তাহলে এখানে আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হয়ে যাবে। খেয়াল করিও। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এখন আবার কোথায় ফেরত আসবে? এখানে ফেরত আসবে। তাহলে সারা দেহ থেকে কিসের মাধ্যমে? শিরার মাধ্যমে। কিসের মাধ্যমে? শিরার মাধ্যমে। শিরা হয়ে তারপর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আবার কোথায় চলে আসবে? সাইনাস ভেনুসাসে চলে আসবে। এভাবে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কি হবে? ঘুরতে থাকবে। এখানে অক্সিজেন যুক্ত রক্ত থাকে ঠিক আছে, কিন্তু শুধু হৃৎপিণ্ড দিয়ে পরিবাহিত হয় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে এটা এক চক্রী, একটা চক্র। কথা বুঝতে পারছো? আবার যদি আরেকটু শিখাইতে চাই, যদি একটু আরো সুন্দর করে লিখতে চাও, এই যে সম্মুখ আয়োটা থেকে যে ফুলকা ঢুকলো, ফুলকা যেমন আমরা বলি না ফুসফুস, ফুসফুস মানে পালমোনারি। ফুসফুস মানে কি? তাহলে ফুসফুসে যে ধমনী ঢুকবে এটার নাম পালমোনারি ধমনী, যেটা বের হবে সেটা পালমোনারি শিরা। তাহলে এখানে ফুলকা মানে মনে রাখবা, এখানে লিখে রাখো ব্রাঙ্ক। ব্রাঙ্ক শব্দের অর্থ ফুলকা, ব্রাঙ্ক লিখে রাখো। পালমোনারি যেমন ফুসফুস, ব্রাঙ্ক মানে হচ্ছে ফুলকা, লিখে রাখো। ব্রাঙ্ক মানে কি? ফুলকা। বলো ব্রাঙ্ক মানে কি? ফুলকা। ব্রাঙ্ক মানে কি? ফুলকা। তাহলে এবার আসো, ফুলকার মধ্যে যে ধমনীটা ঢুকবে, দেখো ফুলকার মধ্যে যে ধমনীটা ঢুকবে এটার নাম হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। অন্তর্বাহী মানে ঢুকা, অন্তর্বাহী মানে কি? তাহলে সম্মুখ আয়োটা থেকে ফুলকাই যে ধমনীটা ঢুকবে এটার নাম কি হবে? বলো না, এটার নাম কি হবে? অন্তর্বাহী। অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে তুমি যদি একটু বড় করে লিখতে চাও বা আরো সুন্দর করে লিখতে চাও, তাহলে এই জায়গায় আরেকটা লাইন ঢুকাই দিবা। সেটা হচ্ছে সম্মুখ আয়োটা থেকে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হয়ে তারপর ফুলকায় ঢুকতেছে।
আবার ফুলকা থেকে যে সারা দেহে যাচ্ছে, তাহলে এটার নাম তুমি বলো তো, জিহান বলো তো, এটার নাম কি হবে? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ফুলকা থেকে বের হয়ে যাচ্ছে, বের মানে কি? বহির্বাহী। পারবে স্বাস্থ্য থাকে না, তাহলে এটাকে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বলবো। এটাকে কি বলবো? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বলবো। শেষ। এভাবে তুমি আরো সুন্দর করে লেখা যায়। তাহলে এটা এক চক্রীয় হয়ে গেল না? মানুষের ক্ষেত্রে যখন পড়াবো তখন বুঝে যাবো এটা দ্বিচক্রীয়। ওটা কি চক্রীয়? দ্বিচক্রীয়। পারবা কিনা এই প্রশ্নগুলা? তাহলে বদ্ধ যেটা, এটা হচ্ছে বদ্ধ। বদ্ধ এবং মুক্ত, এটা গাসপডিং পড়ানোর সময় আগামী ক্লাসে পাবা। তাহলে গেল এটুকু, হৃৎপিণ্ড রিলেটেড সব পড়া শেষ। পারবা কিনা এগুলা সবগুলা? পারবা কিনা বলো? এবার চলে আসো ফুলকা। ফুলকা আসো, প্রথমে লাগবে ফুলকা হচ্ছে রুই মাছের শ্বসন অঙ্গ। তাড়াতাড়ি লিখো, রুই মাছের শ্বসন অঙ্গ। দ্বিতীয় কথা, ফুলকা দেখতে চিরুনির মতো। দেখতে কিসের মতো? চিরুনির মতো। চিরুনিতে যেমন দাঁত থাকে এরকম, এখানেও দাঁত থাকে, এরকম ছোট ছোট কতগুলো দাঁতের মতো অংশ থাকে, চিরুনি। তাহলে এটা চিরুনির মতো। খুব ইম্পর্টেন্ট একটা কথা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। এভাবে গুছায় আর পড়ানো যায় না এর থেকে। দেখো চিরুনির মতো, এরপরে কি? এই এই সব ফুলকাটা কাদের থাকবে? রুই মাছের থাকবে। রুই মাছ মানে কি? যারা জলজ প্রাণী তারা। তাহলে মনে রাখবা ফুলকা হচ্ছে জলীয় শ্বসনের জন্য। কিসের জন্য? কথা বলো না। যারা জলজ প্রাণী তাদের শ্বসনের জন্য। আর যারা স্থলজ প্রাণী তাদের শ্বসন অঙ্গের নাম কি? ফুসফুস। তাহলে জলীয় শ্বসনের জন্য অভিযোজিত লিখো, জলীয় শ্বসনের জন্য অভিযোজিত। তাহলে এটা জলজ প্রাণীদের শ্বসনের জন্য এটা দরকার। ক্লিয়ার? বুঝছো? এইটুকু বললে হবে। এবার আসো ফুলকার গঠন আঁকবো আমরা। ফুলকার গঠন, তাহলে আঁকো এবার ফুলকার গঠন আঁকো। ফুলকা কোনটা আগে বলে ফেলি। আচ্ছা, আরেকটা কথা, ফুলকা ফুলকা কোনটা? ফুলকা হচ্ছে, দেখো ওই যে আমরা মাছ মাছ কেনার সময় এরকম করে একটা কানকু উল্টাই, তাজা নাকি দেখি না? ওই যে ফুলের মতো যেটা, এটাই লাল, এটাই হচ্ছে ফুলকা। তাহলে ফুলকা কি দ্বারা আবৃত থাকে? কানকো দ্বারা আবৃত থাকে। কি দ্বারা? কানকো দ্বারা আবৃত থাকে। লিখো তাড়াতাড়ি। আরেকটা জিনিস জানতে হবে, ফুলকা চার জোড়া। ফুলকা কয় জোড়া? চার জোড়া, এটাও জানতে হবে। ফুলকা হচ্ছে চার জোড়া। মানুষের ফুসফুস এক জোড়া বা দুইটি, কিন্তু ফুলকা কয় জোড়া? কথা বলো, কয় জোড়া? চার জোড়া। এবার আসো ওইটা দেখো তো, তুমি এমনি নর্মালি চিন্তা করো তো, আমরা যে এটা অনেক সময় মাথা, আমরা এটা না দেখলেও এটা তো হচ্ছে যারা মাছ কুটে তারা বেশি বলতে পারবে, আমরা তো মাছ কুটি না। কিন্তু আমরা খাওয়ার সময় তো অন্তত দেখছি, খাওয়ার সময় মাছের মাথা খাওয়ার সময় এরকম দেখবা একটা হাড্ডির সাথে এভাবে করে একটা চিকন একটা হাড্ডির সাথে একটা শক্ত অংশের সাথে এভাবে চিকন একটা শক্ত অংশের সাথে, এই যে এভাবে করে, ভালো করে খেয়াল করো, এই যে এভাবে করে তোমার, এই যে এভাবে করে থাকে। বলো তো, আমরা মাছের মাথা খাওয়ার সময় এই যে এভাবে করে, এই যে একটা হাড্ডির সাথে লাগানো থাকে, এভাবে করে কিছু ফুলের মতো অংশ থাকে, এভাবে করে, তাই না? তাহলে এই জিনিসটা, তাহলে এখন দেখো, এই যে এখানে এখানে যে হাড্ডির মতো অংশটা থাকে, অস্থি অস্থি বা হাড্ডির মতো যে অংশটা থাকে, এটাকে আমরা বলবো ফুলকা আর্চ। কি বলবো বলো? তাহলে পরীক্ষায় আসে যে ফুলকার কোন অংশটি অস্থিময় বলো? ফুলকা আর্চ আঁকাবো, তুমি আগে দেখো। তাহলে এটা কি কিময় বলো তো? অস্থিময়। মনে থাকবে? এবার আসো যে এরপরে এখানে কতগুলো আমরা ছোট ছোট, ভালো করে খেয়াল করো, এখানে ছোট ছোট আমরা কতগুলা সুতার মতো অংশ দেখতে পাচ্ছি। তাহলে সুতা মানে কি? ফিলামেন্ট। কি? ফিলামেন্ট মানে সুতা। তাহলে এগুলাকে আমরা বলবো ফুলকা ফিলামেন্ট। কি বলবো বলো? বুঝছো কিনা বলো, তুমি এগুলা বুঝতেছো কিনা বলো? কি বলবো আমরা? ফুলকা ফিলামেন্ট। তাহলে বলো ফুলকা ফিলামেন্ট কিসের মতো বলো? সুতার মতো। তাহলে এটাকে ফুলকা ফিলামেন্ট বা ফুলকা সূত্রক বলবো। ক্লিয়ার? এরপর আসো, এই যে এগুলার বাইরে, এই যে এটার বাইরে, এই যে ফুলকা আর্চের বাইরে এরকম করে কাটার মতো কতগুলো অংশ থাকে, কাটার মতো কতগুলো কি থাকে? অংশ থাকে। এই কাটার মতো অংশগুলোকে আমরা বলি ফুলকা রেখার। কি বলি বলো? ফুলকা রেখার। তাহলে এটাকে আমরা বলবো ফুলকা রেখার। তাহলে বলো ফুলকা রেখার কিসের মতো? কাটা যুক্ত। কি যুক্ত? কাটা যুক্ত। তাহলে দুইটা এমসিকিউ এখান থেকে আসবে।
বলো, একটা অংশ হচ্ছে কাঁটাযুক্ত অংশের নাম কি? ফুলকা রেখার। বলো, কাঁটাযুক্ত অংশের নাম কি? অস্থিময় অংশের নাম কি? ফুলকা আর্স। ফুলকা আর্স। কেমন? এটুকু ছোট করে পাশে এঁকে নাও তো। এটা কিন্তু পরীক্ষা আঁকবো তা না, এটা বোঝার জন্য। তো পাশে একটু ছোট করে এঁকে নাও তো তাড়াতাড়ি। আশা করি তিনটা অংশ বুঝতে পারছো। যেটা অস্থিময় অংশ এটার নাম ফুলকা আর্স, যেটা সুতার মতো এটার নাম ফুলকা ফিলামেন্ট, আর যেটা কাঁটাযুক্ত এটা ফুলকা রেখার। ফুলকা রেখার। কেমন? তাহলে আবার আমরা চিত্রটা আঁকবো। ফুলকা চিত্রটা আঁকবো, দেখো। এই অংশটা দিয়ে দাও। এটা আমরা এভাবে কেটে, দেখো এটাকে এভাবে কেটে, এটাকে কেটে অর্ধেক করে আঁকতেছি, পাশ থেকে আঁকতেছি, এটা থেকে একটা অংশ আমরা আঁকতেছি। তাহলে এটা যখন কাটা পড়ছে, এই যে ফুল কাজটা যখন কাটা পড়ছে তখন এটা এরকম দেখাচ্ছে। মানে কেটে যখন ফেলছো এটাকে এরকম দেখাচ্ছে, এই যে ফুল কাজটাকে তখন এরকম দেখাচ্ছে। তাহলে এটাকে কাটার পর এরকম আঁকতেছি আমরা। তাহলে এটা আঁকো, তাড়াতাড়ি আঁকো। এতটুকু দাও, আমি যেভাবে আঁকতেছি ঠিক ওই টেকনিকে পরীক্ষায় শুরু করবা। এটা দাও। এটা কি দিচ্ছ সবাই? তাহলে এটার নাম হচ্ছে ফুলকা আর্টস। এবার আসো, ফুলকা আর্টস এর এদিকে দেখো, এই যে এদিকে এভাবে কাটার মতো একটা অংশ আছে, এটার নাম কি? ফুলকা রেখার। এটার নাম কি? এই যে এটার এটার পাশে যে কাটার মতো অংশটা থাকে এটার নাম কি? ফুলকা রেখার। এটার নাম হচ্ছে ফুলকা রেখার। হচ্ছে ফুলকা রেখার। তাহলে ফুলকা রেখার দিয়ে দিলাম। দাও সুন্দর করে, আমি কিন্তু ধরে ধরে আঁকাচ্ছি। এটুকু দিচ্ছ? আচ্ছা, এটুকু দেওয়ার পর এবার দেখো, এখান থেকে দেখো এবার ফুলকা আর্টস করছো, দেখো এই দেখো কোনটা কোনটা দিছো, লালটা দিয়ে দিছো ফুলকা রেখার, সরি ফুলকা আর্চ। তারপরে এই যে ব্লু কালারটা ফুলকা রেখা দিয়ে দিছো, এবার কি দিতে হবে? ফুলকা ফিলামেন্ট দিতে হবে। কি দিতে হবে? ফিলামেন্ট, সুতাটা দিতে হবে। তাহলে এখানে সুতাটা যখন তুমি দেখবা তখন এটা দুই ভাগ করে থাকে, দুই ভাগ করে থাকে। তাহলে একটু দেখো, এই যে দেখো আগে আমি কিভাবে দিচ্ছি, দেখো তুমি লিখিও না। দেখছো? এদিকে একটা দিচ্ছি তো, এবার দেখো। তাহলে এটা একটু লম্বা হয়ে গেছে। হয়ে গেল। দুইটা অংশ দিয়ে দিলাম। তাহলে এগুলোর নাম কি হবে বলো? ফুলকা ফিলামেন্ট। এগুলোর নাম কি? ফুলকা ফিলামেন্ট। এগুলোর নাম ফুলকা ফিলামেন্ট। বুঝতে পারছো? এবার আসো, ফুলকা ফিলামেন্টের ভিতর দেখো, আবার ফুলকা ফিলামেন্টের ভিতর একটু দেখো স্যারে কিভাবে আঁকতেছি, দেখো। এরকম করে আবার একটা কি থাকে? সুতা থাকে, চিকন সুতা থাকে এভাবে। তাহলে এভাবে এটা দাও। এই যে কত সুন্দর হয়ে গেল। কি বলো ফারহিন, সুন্দর হয়েছে না? এই যে কত সুন্দর হয়ে গেল, দেখো। কেমন? এবার ফুলকার ভিতর, এটা ফুলকা। ফুলকার ভিতর তোমরা জানো ফুলকার ভিতর কি ঢুকে? অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী ঢুকে, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বের হয়।
তাহলে ধমনী গুলা তো নলাকার, কিন্তু এটুকুলাকে কাটা পড়লে পাশ থেকে দেখলে কিরকম দেখাবে, গোলাকার দেখাবে। তাহলে এখানে আমরা দেখো এই যে আমরা এখানে দুইটা গোল গোল দিচ্ছি দেখো। তাহলে একটা হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, একটা কথা বলো না বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটাকে আমরা বোঝার জন্য দুই পাশ থেকে এভাবে করে দিব। তাহলে এটা বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, শেষ। চিত্র আঁকা শেষ। ফুলকার গঠন তুমি আবার বইয়ের সাথে মিলাই দেখো এরকম। তাহলে আবার চিহ্নিত করো, তোমরাই বলো। প্রথমে যেটা দিছি এটার নাম দাও, তোমরা দাও। ভেরি গুড। তারপর কাটার মতো যেটা দিছি এটার নাম দাও। ফুলকা রেখার। পারবা? এবার বলো এগুলাকে আমরা কি বলবো? ফুলকা ফিলামেন্ট। বুঝতে পারছো? এবার আসো, ফুলকা ফিলামেন্ট কয়টা তাহলে এখানে? দুইটা। এবার দেখো দুইটা ফুলকা ফিলামেন্টকে কি করছে, এটা কি করছে মাঝখানের এই যে মাঝখানে ত্রিভুজটার মতো অংশটা মাঝখানে কি করছে, দুই ভাগ করছে। তাহলে এটাকে কি বলবো আমরা? আন্তঃফুলকা ব্যবধায়ক। ব্যবধায়ক মানে পর্দা। তাহলে এটা দুইটা ফুলকার মধ্যবর্তী। মধ্যবর্তী মানে আন্ত, আমরা বলি না আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট, তার মানে কি অনেকগুলো স্কুলের মধ্যবর্তী হচ্ছে, তাহলে সবার মধ্যে, তাহলে এটা আন্ত। তাহলে এটাকে বলবো দুইটা ফুলকার মধ্যবর্তী যেহেতু, তাহলে এটাকে বলবো আমরা আন্ত। তাহলে এটাকে বলবো আমরা আন্ত ফুলকা। আন্ত ফুলকা মানে কি ফুলকার মধ্যবর্তী। আন্ত শব্দটার অর্থ বুঝো তো? কি বলছি? আন্ত ফুলকা। আন্ত মানে মধ্যবর্তী, তাহলে আন্ত ফুলকা। আন্ত ফুলকা ব্যবধায়ক। তাহলে এটাকে আমরা কি বলবো বলো? আন্ত ফুলকা। বুঝছো? এতটুকু বুঝছো? এবার আসো এখান থেকে, তাহলে একটাকে বলবো আমরা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, আর একটাকে বলবো আমরা বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে একটাকে বলতেছি আমরা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, আর একটাকে বলবো আমরা বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। শেষ। বুঝছো কিনা? এবার একটা এক্সট্রা জিনিস পড়াচ্ছি, সেটা যদি পারো লিখবা, নাইলে দরকার নাই। দেখো কি বলতেছি, এতটুকু লিখতে পারলে অনেক হয়ে গেছে। এবার আসো, এই যে এখানে আমরা একটা সুতা দেখতেছি না, আবার ফিলামেন্টের ভিতরে আরেকটা সুতা দেখতেছি, দেখতেছি না? দেখতেছি লাল কালারের, এটার নাম কি? এটার নাম হচ্ছে ফুলকা লেমেলি। লিখো ফুলকা লেমেলি। এটার নাম হচ্ছে ফুলকা লেমেলি। লেমেলি মানে সূক্ষ্ম নালিকা, পড়াইছিলাম কোথায় পড়াইছি বলো? ক্লোরোপ্লাস্টে। স্ট্রোমা লেমেলি পড়াইছি না? স্ট্রোমা লেমেলি। তাহলে এটা ফুলকা লেমেলি, এটা কি লেমেলি? ফুলকা লেমেলি। তাহলে এটা কিসের চিত্র হয়ে গেল বলো? চিত্র রুই মাছের ফুলকার গঠন। পারবা? এবার আসো, এটা পুরাটা একটা ফুলকা, এটা পুরাটা একটা কি ফুলকা, একটু লিখে রাখো যে এটা পুরাটা একটা ফুলকা। তাহলে আমরা এরকম একটা পূর্ণ ফুলকা, খেয়াল করো, পূর্ণ ফুলকা, রুই মাছের একটা পূর্ণ ফুলকা। পূর্ণ ফুলকা। এবার বলো তো এটাকে যদি আমরা এভাবে করে ফেলি, দেখো তো কি করে ফেললাম? অর্ধেক করে ফেললাম। তাহলে অর্ধেক করলে কি হচ্ছে, এক পাশে একটা ফুলকা ফিলামেন্ট যাচ্ছে, আরেক পাশে আরেকটা ফুলকা ফিলামেন্ট যাচ্ছে। তার মানে প্রতিটি ফুলকা ফিলামেন্ট, প্রতিটি, কথা বলো, প্রতিটি ফুলকা ফিলামেন্ট, প্রতিটি ফুলকা ফিলামেন্ট, প্রতিটি ফুলকা ফিলামেন্ট মানে কি বলতো? অর্ধেক ফুলকা না? কি ফুলকা? ফিলামেন্ট তো দুইটা, তাহলে এটাকে বলবো আমরা অর্ধ ফুলকা। তাহলে এবার বলো অর্ধেক মানে কি? হেমি। কি বলবো? হেমি। ব্রাঙ্ক মানে কি বলছি একটু আগে? ফুলকা। তার মানে এরকম প্রতিটি ফুলকা ফিলামেন্ট বা অর্ধেক ফুলকাকে আমরা কি বলবো? হেমি ব্রাঙ্ক। কি বলবো বলো? হেমি ব্রাঙ্ক। পরীক্ষা দিবে হেমি ব্রাঙ্ক। বুঝতে পারছো? অর্ধেক ফুলকাকে আমরা কি বলবো যে হেমি ব্রাঙ্ক। অর্ধেক ফুলকা মানে কি কথা? প্রতিটি ফুলকা ফিলামেন্ট। এবার বলো, দুইটা মিলে একটা হয়েছে, পূর্ণ ফুলকা ফিলামেন্টকে আমরা কি বলবো বলো? হুলু ব্রাঙ্ক। কি বলবো? হুলু ব্রাঙ্ক। কি বলবো বলো? হুলু ব্রাঙ্ক। স্যার ব্রাঙ্ক মানে বুঝছি, হুলু কথাটা করতে আসছে। হুলু কথাটা আসছে হুল থেকে। হুল মানে কি? সম্পূর্ণ না? হুল মানে কি? বুঝছো কিনা বলো?
তাহলে আর পূর্ণফুল কাকে বলবো আমরা? হোলোব্রাঙ্ক। আর অর্ধফুল কাকে বলবো? হেমিব্রাঙ্ক। অর্ধফুলকা বলতে কাকে বোঝায়? প্রতিটি ফুলকা ফিলামেন্টকে বোঝায়, প্রতিটি ফুলকা ফিলামেন্টকেই বোঝায়। তাহলে ফুলকার এটুকু অংশ আমরা বুঝছি। এরপর আসো শ্বসন পদ্ধতি। শ্বসন। শ্বসন দুই ধরনের। শ্বাস গ্রহণকে আমরা কি বলি? প্রশ্বাস। শ্বাস গ্রহণকে আমরা কি বলি বলো? প্রশ্বাস। তাহলে প্রশ্বাস মানে হচ্ছে শ্বাস গ্রহণ। প্রশ্বাস মানে কি? শ্বাস গ্রহণ। আবার আসো, একটা জিনিস একটু ছোট করে জানতে হবে বা বুঝতে হবে, একটু দেখো। এটা যদি একটা রুই মাছ হয়, তাহলে রুই মাছের ভালো করে খেয়াল করো। এটা মুখ। এটা কি? বলো না, এটা কি? মুখ। এই যে মুখের এখানে একটা কপাটিকা থাকে। কপাটিকা মানে কি? দরজা। কপাটিকা যদি ছোট হয় বা সংকুচিত হয়, মুখ বন্ধ হয়ে যাবে। আবার যদি এটা যদি খুলে, মুখ খুলে যাবে। তাহলে এটাকে আমরা কি কপাটিকা বলবো? কথা বলো না। মৌখিক কপাটিকা বলবো। এখন আসো, এই যে মুখ, হা করলে এটা মৌখিক কপাটিকা। এটার ভিতরে কি? আমাদের গলবিল কি? তাহলে এই অংশটা কি বলো? এই অংশটা কি বলো? এই অংশটা গলবিল। তাহলে আবার আসো, এই যে গলবিলের দুই পাশে, এই যে গলবিলের দুই পাশে, গলবিলের দুই পাশে কি? এই যে গলবিলের দুই পাশে, এই যে গলবিলের দুই পাশে, গলবিলের দুই পাশে এখানে কি থাকে দেখো, এরকম করে চার জোড়া কি থাকে? ফুলকা থাকে। চার জোড়া ফুলকা থাকে। স্যার আমি তো এরকম দেখিনি, এটা হচ্ছে একটার উপর একটা বাস করে করে বসা বসা থাকে, বইয়ের পাতার মতো। চার জোড়া। কেমন? আমরা যদি এমনি দেখাই তাহলে এভাবে দেখাতে পারি। তাহলে চার জোড়া ফুলকা থাকে কোথায় থাকে তাহলে বলো? গলবিলের দুই পাশে। কোথায়? গলবিলের দুই পাশে। তাহলে আবার দেখবা, তাহলে এগুলা আবৃত করে রাখছে, এই যে এই ফুলকাকে আবৃত করে রাখছে কে বলো? এই যে এটা কানকু। এটা কি বলো? বুঝতে হবে, ইমাজিন করতে হবে, এটা কি? কানকু। তাহলে দেখবা তো, মাছ যখন পানিতে বাসে, সে সে দেখবা যে কানকু গুলা এরকম ওঠানামা করায়। ঠিক একইভাবে মুখটাকে খোলা বন্ধ করে। মাছ যখন পানিতে বাসে দেখবা মুখে এরকম করে, হ্যাঁ, ওঠানামা করে, পানি ঢুকায় বের করে, আবার এদিকে কানকুও কি করে? ওঠানামা করে। তার মানে তারা কি করে দেখো, আমরা কি করি? মুখ দিয়ে শ্বাস গ্রহণ করি, মুখ দিয়ে শ্বাস ত্যাগ করি। তারা কি করে? মুখ দিয়ে শ্বাস গ্রহণ করে। শ্বাস গ্রহণ করে মানে পানি গ্রহণ করে। এই পানির সাথে তাদের কি ঢুকে যায় বলো? অক্সিজেন ঢুকে যায়। তাহলে তারা শ্বাস গ্রহণ করে কিসের মাধ্যমে? পানি গ্রহণের মাধ্যমে। তাহলে পানি ঢুকাবে। আর তারা শ্বাস ত্যাগ করবে পানি ত্যাগের মাধ্যমে। কিসের মাধ্যমে? পানি ত্যাগের মাধ্যমে শ্বাস ত্যাগ করবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিবে। এখন আমার কথা হচ্ছে, তাহলে সে মুখ দিয়ে পানি গ্রহণ করতেছে আবার মুখ দিয়ে ত্যাগ করতেছে, সেরকম না। সে মুখ দিয়ে গ্রহণ করতেছে, কানকু দিয়ে ত্যাগ করতেছে। কি দিয়ে? কানকু দিয়ে। সেজন্য দেখবা মাছ যখন পানিতে বাসে তখন মুখ এবং কানকু দুইটাই সিমুলটেনিয়াসলি উঠানামা করায়। কথা বুঝতে পারছো? মুখ দিয়ে সে ঢোকায়, আবার কানকু দিয়ে বের করে দেয়, আবার মুখ দিয়ে ঢোকায়, কানকু দিয়ে বের করে দেয়। কথা বুঝতে পারছো? তাহলে এই যে শ্বাস গ্রহণ মানে মুখ দিয়ে পানি ঢোকাবে, মুখ দিয়ে পানি কি করবে? ঢোকাবে। তাহলে এখানে দুইটা ছিদ্র, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে কানকু ছিদ্রটা। বলো না কি? তাহলে বলো, এদিক দিয়ে পানি ঢোকালে এটা বন্ধ থাকবে নাকি খোলা থাকবে? অবশ্যই বন্ধ থাকবে। তুমি এদিকে একটা বালতিতে পানি নিচ্ছ, ওদিকে যদি তলা যদি না থাকে তাহলে পানিটা তো চলে যাবে। তার মানে এটা এটা তাহলে খেয়াল করো, এটা যদি ঢুকে তাহলে এদিকে এটা বন্ধ থাকবে। আর এটা বের হওয়ার সময় এটা খোলা থাকলে তাহলে ওটা কি থাকবে? বন্ধ থাকবে। এই নর্মাল সমীকরণটা বুঝছো কিনা বলো? এই যে আমি তোমাকে মাছ এঁকে দেখালাম, নাহলে জীবনেও তুমি বুঝতাই না। তাহলে এটুকু বুঝছো? এটুকু বুঝাইলে বুঝলে আবার এই জিনিসটাকে তুমি পরীক্ষায় কিভাবে আঁকবা দেখো, লিখো। আঁকো তাড়াতাড়ি। পরীক্ষা চিত্র না আঁকলে নাম্বার তোমার পুরাটা দিবে না।
চিত্র টাচ করে যাইতে হচ্ছে, যে একদম আর্টিস্ট হইতে হচ্ছে না, টাচ করে সুন্দর করে যাবা। বলো, বুঝতে পারছো এতটুকু? কি আঁকছি স্যার, আমি বুঝি নাই। এই দেখো, এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা আঁকছি, দেখো। এই দেখো, এদিক থেকে শুরু করে এই মুখের এই অংশটা আঁকছি, এদিকের এই অংশটা আঁকছি, তাহলে এটা এদিকে কার সাথে যুক্ত? এদিকে একটা জাস্ট একটা অংশের সাথে যুক্ত। এই যে জাস্ট এদিকে এই অংশটা আর আঁকি নাই, এদিকে এটার সাথে যুক্ত। তাহলে এগুলা কি আঁকছি দুই পাশে, এগুলা কি আঁকছি? এগুলা কি ফুলকা, এগুলা কি ফুলকা। এই যে চার চার জোড়া, এগুলা ফুলকা। তাহলে আবার আমরা কি বলতে পারি বলো তো? আমরা বলতে পারি, তাহলে এটা কি, এবার তুমি চিহ্নিত করো, এটা কি স্যার? মুখছিদ্র। সুন্দর করে চিহ্নিত করো, এটা কি? মৌখিক কপাটিকা, ভেরি গুড, এটা হচ্ছে মৌখিক কপাটিকা। এটুকু বুঝছো? এবার বলো এগুলা কি? বলো এগুলা কি? ফুলকা। এবার বলো, ফুলকাকে আবৃত করে রাখছে এই যে লাল অংশটা, এটার নাম কি? কানকু, এটার নাম কি? বুঝছো কিনা বলো তো? স্যার বুঝছো? আচ্ছা। তুমি ওইটা না বুঝলে এটা বুঝতা না। এবার আমাকে বলো তো তুমি একটু, সে শ্বাস গ্রহণ করবে কি করতেছে? শ্বাস গ্রহণ মানে সে কোন দিক দিয়ে করবে, কানকু দিয়ে নাকি মুখ দিয়ে? মুখ দিয়ে, ওই যে বলছে মুখ দিয়ে ঢুকাবে, কানকু দিয়ে বের করবে, তাহলে মুখ দিয়ে করবে। তাহলে কোন কপাটিকাটা খোলা থাকতে হবে? এই জন্য মৌখিক কপাটিকা দেখছো একটা একটার সাথে লাগাইছি, লাগাই নাই, তার মানে খোলা। তাহলে এখানে মৌখিক কপাটিকার পাশে লিখে রাখো, মৌখিক কপাটিকা খোলা। এবার বলো এই যে, তাহলে আমি বলছিলাম না এদিকে একটা অংশ থাকবে, তাহলে এটা খোলা থাকলে তো পানি এদিকে বের হয়ে যাবে। তাহলে এটা কি থাকতে হবে বলো? এই দেখো আমি বন্ধ করে দিচ্ছি, দেখো এই যে বন্ধ করে দিলাম। দেখছো, একটা পর্দা দিয়ে বন্ধ করে দিচ্ছি। স্যার এই পর্দাটার নাম কি? এই পর্দাটার নাম হচ্ছে ব্রাঙ্ক, মানে কি বলছি একটু আগে? ফুলকা। ব্রাঙ্ক মানে কি বলছি? ফুলকা। তাহলে এই পর্দাটার নাম হচ্ছে ব্রাঙ্ক। মানে কি? ব্রাঙ্ক মানে ফুলকা, ফুলকাকে ডেকে রাখতেছে যে পর্দাটার নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টেকাল পর্দা। কি পর্দা বলো? তাহলে বলো, ব্রাঙ্কিওস্টেকাল পর্দা খোলা নাকি বন্ধ? বন্ধ, একদম সহজ না? এই যে বন্ধ, শেষ, আঁকা শেষ। এটাই হচ্ছে শ্বাস গ্রহণ বা প্রশ্বাসের চিত্র। তাহলে এখানে আমরা তীর চিহ্ন দিয়ে দেখাই দিব, এই দেখো, এই দেখো পানি ঢুকতেছে। এভাবে করে দিব, এই যে এটাতে ঢুকতেছে। এখানে পানি ঢুকতেছে, শেষ। হুম। আচ্ছা, এগুলা নিয়ে কেন করো না এখানে? আসলে আমাদের আহ মাছের তিনটা শ্রেণী: অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, কন্ড্রিকটিস। কথা বুঝছো? তো 96% মাছ, কি বলছি, 96% মাছ অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর অন্তর্গত। কার অন্তর্গত? এই রুই মাছও হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর অন্তর্গত। তাহলে একটা নিয়ে পড়া মানে 96% মাছ সবগুলা নিয়ে পড়ে ফেলা। তো ওখান থেকে আমাদের জন্য পছন্দ করছে হচ্ছে ওরা রুই মাছ। কথা বুঝতে পারছো? এইটুকু। এ কি, এখানে যেরকম মনে হয় সেরকম।
এটা কি বুঝছো? এবার এটা উল্টা করে দিলে কি হবে বলো? নিঃশ্বাস। তাহলে নিঃশ্বাসের চিত্র আঁকো। বলো নিঃশ্বাসের মধ্যে কি ভিন্নতা আসবে দেখি, বুদ্ধি করে বলো তো। এই পর্দাটা বন্ধ হবে, এই পর্দাটা খোলা থাকবে, আর বাকি সব ঠিক থাকবে। দেখো স্যার, পর্দাটা কি করে দিয়েছি দেখো, মৌখিক কপাটিকাটা কি করে দিছি, ক্লোজ। দেখো এখানে পর্দাটা কি করে দিচ্ছি দেখো, পর্দাটা কি করে দিলাম, খুলে দিলাম, দেখাই দিচ্ছি কি যে চলে যাচ্ছে পানি, চলে যাচ্ছে, শেষ। আবার ভিতরে ফুলকাগুলো এঁকে দাও। শেষ, চিত্র শেষ। আবার আগের মতো করে চিহ্নিত করে যাও, মৌখিক ছিদ্র, মুখছিদ্র। দেখো বুঝছো কিনা। কে? হুম? তাহলে এবার আমরা প্রশ্বাসের বর্ণনাটা লিখে দিচ্ছি, তুমি উল্টা করে নিঃশ্বাসের বর্ণনা লিখতে পারবা, কিভাবে লিখবো? তাহলে লিখো যে প্রশ্বাসের প্রথমে মৌখিক কপাটিকা খুলে যায়, মৌখিক কপাটিকা কি হয়ে যায়, খুলে যায়। ফলে ফলে মুখছিদ্র দিয়ে অক্সিজেনযুক্ত পানি গলবিলে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? এই অংশটার নাম কি বলছিলাম? গলবিল। তাহলে গলবিলে প্রবেশ করে। আশা করি বুঝতে পারছো, গলবিলে প্রবেশ করলো, পানি, অক্সিজেনযুক্ত পানি গলবিলে প্রবেশ করলো। গলবিল হতে ফুলকা ছিদ্র দিয়ে, ফুলকা ছিদ্র দিয়ে, ফুলকার কতগুলো ছিদ্র আছে এখানে, এই যে এখানে কতগুলো ছিদ্র আছে, এই যে এই ছিদ্র দিয়ে পানি, পানি ফুলকায় প্রবেশ করবে। ফুলকা ছিদ্র দিয়ে পানি
ফুলকায় প্রবেশ করে। কেমন? এ সময় দেখো এখানে একটা মূল্যবান কথা লিখে দিচ্ছি। এই সময় ব্রাঙ্কিওস্টাকাল পর্দা বন্ধ থাকে, এটা তো আশা করি বুঝছো। কিন্তু এখানে একটা বলতে হবে, মুখপৃষ্ঠের আয়তন বৃদ্ধি পায় এবং চাপ কি পায়? কথা বলো না। হ্রাস পায়। কেন বলো? তাহলে এখানে যখন পানি ঢুকবে, তাহলে ঢোকার জন্য তাহলে এই জায়গাটা বড় হইতে হবে না? তাহলে বড় হয়েছে মানে আয়তন কি পাইছে? বৃদ্ধি পাইছে। তো এবার আমরা তো এটা জানি, চাপ আয়তনের কি ব্যস্তানুপাতিক। তাহলে আয়তন বৃদ্ধি পাইছে মানে কি চাপ কি পাইছে? হ্রাস পাইছে। তার মানে পানি উচ্চ চাপ অঞ্চল থেকে বা এখানে নিচে চলে আসবে। তাহলে এই কথাটা বুঝতে পারছো কিনা বলো তো? এটুকু এই তিনটা লাইন লিখতে পারবে না? এটাই চিত্রটাকে এই তিনটা লাইন লিখে দিলে শেষ, কাজ শেষ। হ্যাঁ, একসাথে আসে। একসাথে আসে, কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। তুমি এটা লিখতে 5 মিনিট লাগবে, ওটা লিখতে 5 মিনিট লাগবে। তুমি প্রিপারেশন নিয়ে গেলে কোনো সময় লাগবে না। 10 মিনিটে তুমি কাজ শেষ করে ফেলতে পারবা। তাহলে এটুকু বুঝছো? তাহলে আবার বলো, এখানে মৌখিক কপাটিকা কি হয়েছে? এগুলো এমসিকিউ তে দিতে পারে। প্রশ্নের সময় মৌখিক কপাটিকা কি খোলা যায়, কিন্তু ব্রাঙ্কিওস্টাকাল পর্দা কি বন্ধ। আর এখানে আয়তন কি? যেহেতু পানি ঢুকবে, চিন্তা করো, পানি ঢুকলে ভিতরে জায়গা বড় হইতে হবে, আয়তন বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পেলে চাপ কি পাবে? হ্রাস পাবে। এইটুকু বুঝছো? বুঝতে পারছো না? তাহলে এটার উল্টা কি হবে? নিঃশ্বাস। তাহলে নিঃশ্বাসের কি লিখবা বলো তো বর্ণনা? না, এখান থেকে নিচের থেকে যাইতে হবে। নিঃশ্বাসের সময়, নিঃশ্বাসের সময় বলো মুখ, নিঃশ্বাসের সময় মৌখিক প্রকোষ্ঠের আয়তন হ্রাস পাইছে এবং চাপ কি পাইছে? বৃদ্ধি পাইছে। ফলে ব্রাঙ্কিওস্টাকাল পর্দা খুলে যায়। এটার কারণে বের হওয়ার জন্য ব্রাঙ্কিওস্টাকাল পর্দা, ব্রাঙ্কিওস্টাকাল পর্দা কি হয়ে গেছে বলো? খুলে গেছে। তাহলে ব্রাঙ্কিওস্টাকাল পর্দা যখন খুলে গেছে, তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত পানি বাইরে নির্গত হয়। বাইরে কি হয়? কথা বলো। নির্গত হয়। এই সময় মৌখিক প্রকোষ্ঠ, মৌখিক প্রকোষ্ঠ কি থাকে? সরি, মৌখিক প্রকোষ্ঠ বলতেছি, মৌখিক কপাটিকা কি থাকে? এ সময় মৌখিক কপাটিকা কি বলো না? বন্ধ থাকে, শেষ। এটা খুলছে কিন্তু ওই সময় মৌখিক কপাটিকা বন্ধ থাকে, শেষ। পারবা কিনা বলো? একদম সহজ, সংক্ষিপ্ত করে লিখে দিছি। তাহলে শ্বসন পড়া শেষ, বাকি আছে বায়ুতলী। বায়ুতলী পড়লে আমাদের রুই মাছ পড়া শেষ। বায়ুতলীটা পড়ে ফেলে রুই মাছ শেষ। একদম সময় নিয়ে পড়াচ্ছি, ধরে ধরে পড়াচ্ছি। নাইলে তাড়াহুড়া করে পড়ে চলে গেলে কিন্তু আরো আধা ঘন্টা আগে ক্লাস শেষ করতে পারতাম। তাহলে এতটুকু শেষ করছো? বায়ুতলী তাহলে প্রথমে লাগবে। বায়ুতলীটা তো পরীক্ষায় আসবেই এবারে। এবারের পরীক্ষার জন্য তোমাদের ফুল কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বায়ুতলী। বায়ুতলীটা বেশি ইম্পর্টেন্ট। অতিরিক্ত যদি আসে রুই মাছ থেকে প্রশ্নটা, তুমি ধরে নিতে পারো যে বায়ুতলী থেকে প্রশ্নটা আসতে পারে। আসো, বায়ুতলী থেকে প্রথমে লাগবে, এটা হচ্ছে, এটা হচ্ছে সাদা চকচকে
বর্ণের, ওটা চিরুনির মতো ছিল, আর এটা হচ্ছে সাদা চকচকে, এবং এটা হচ্ছে বায়ুপূর্ণ থলি, বায়ুপূর্ণ। সাদা চকচকে বায়ুপূর্ণ না, বেলুনের মতো লিখো, বেলুনের মতো। হ্যাঁ, এরকম। আবার আসো, উদ্দীপকে দিবে, এটা হচ্ছে তাকে পানিতে ভাসিয়ে রাখে, লিখো। এটা রুই মাছকে পানিতে কি রাখে? কথা বলো না। পানিতে কি রাখে? ভাসিয়ে রাখে। এটা হচ্ছে প্লবতা রক্ষাকারী অঙ্গ। এটার কারণে প্লবতা রক্ষা হয়। প্লবতা মানে পানি যে ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করে, এটাই প্লবতা। তাহলে এটা প্লবতা রক্ষা করে, এই চাপটা, এটা এই জিনিসটা তাকে প্লবতা রক্ষা করে। আরেকটা কথা মনে রাখবো, এটা হচ্ছে অক্সিজেনের আধার। এই থলিটা অক্সিজেনের আধার। এখানের ভিতর বায়ু থাকে, বায়ুর মধ্যে বেশিরভাগ কোন, এখানে তিন ধরনের বায়ু থাকে, মানে তিন ধরনের গ্যাস থাকে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন। তার মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে অক্সিজেন, সেই জন্য এটাকে আমরা অক্সিজেনের আধার বলি। কি বলি? অক্সিজেনের আধার বলি। যে কোনো কিছু বলতে পারে। তাহলে প্লবতা রক্ষাকারী অঙ্গ বলতে পারে, পানিতে ভাসিয়ে রাখে বলতে পারে, আরটা কি বলতে পারে? অক্সিজেনের আধার বলতে পারে, আর এটা হচ্ছে সাদা চকচকে। তাহলে এবার আসো, এই চিত্রটা যদি আমরা একটু দেখি। প্রথমে তুমি আগে একটা রুই মাছ আঁকো তাড়াতাড়ি। লিখছো এটুকু? বলো। এবার আসো, এটা হচ্ছে কানকু, এই যে এটা কানকু। কানকু, এখানে তো তোমার ফুলকাগুলো আছে। এখন আসো, এই কানকু থেকে এটা মৌখিক ছিদ্র না? তাহলে বলো। এই যে এটা মৌখিক ছিদ্র, মৌখিক ছিদ্র থেকে এভাবে একটা নালী এখানে নামছে, দেখো, খেয়াল করো। না বুঝলে বলবা। তাহলে বলো, এই নালীটা কি নালী? এতটুকু কমন সেন্স কাটাতে পারতেছ না, এটা অন্য নালী। সরি, অন্য নালী বলে পৌষ্টিক নালী। এই যে মুখছিদ্র থেকে কি পর্যন্ত? পায়োছিদ্র পর্যন্ত। কি পর্যন্ত? পায়োছিদ্র পর্যন্ত। তাহলে আবার বলো, এই যে কানকুর পিছনে, এই যে দেখো মুখের পরে কানকু বরাবর যেদিকে ফুলকা ছিল, এই তাহলে এই অংশটার নাম কি বলো তো? এটার নাম কি? গলবিল। চিনতে হবে, বুঝতে হবে, এটার নাম কি? গলবিল। এটার নাম গলবিল। না, অন্ননালী, সরি, এটার নাম হচ্ছে অন্ননালী, গলবিল না। গলবিল তো এখানে, গলবিলের পরে খাদ্যনালী বা অন্ননালী। ইসোফেগাস তোমাদেরকে যেটা পড়েছিলাম পরিপাকের মধ্যে, গলবিলের পরে কি? এটা অন্ননালী। এটা কি নালী বলো? অন্ননালী। এই যে গলবিল এখানে, কানকুর দুই পাশে, কানকু তো এখানে, সরি, কানকু বলতেছে, ফুলকা, ফুলকা তো এখানে, তাহলে তার মানে হচ্ছে এখানে গলবিল, তাহলে এটা অন্ননালী। এবার আসো, এই যে এখানে দেখো, খেয়াল করো, এখানে, এই যে এখানে এটা মেরুদণ্ডের মতো একটা অংশ থাকে, এই যে এটা। তাহলে এটা হচ্ছে কি? দেখো, এটা হচ্ছে মেরুদণ্ড। এটা কি কি বলতো? এটা হচ্ছে মেরুদণ্ড, বুঝতে পারছো? তাহলে ওটা মেরুদণ্ড, আর এটা অন্ননালী। তাহলে এবার আসো, মেরুদণ্ড এবং অন্ননালীর মাঝখানে কি বলছি? মেরুদণ্ডের নিচে এবং অন্ননালীর উপরে, বলো কি বলছি? মেরুদণ্ডের নিচে, অন্ননালীর উপরে, এই ফাঁকা জায়গাটাতে একটা এরকম দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? দুই প্রকোষ্ঠ। আর বায়ুতলীয় কয় প্রকোষ্ঠ? তাহলে দেখো, এরকম দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, এরকম দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, এরকম দুই প্রকোষ্ঠ বিশিষ্ট একটা কি থাকে? থলি থাকে, এটার নাম বায়ুথলি। তাহলে এখানে দুইটা প্রকোষ্ঠ। সামনেরটাকে বলবো আমরা অগ্র প্রকোষ্ঠ, পিছনেরটাকে বলবো আমরা পশ্চাৎ প্রকোষ্ঠ। আবার এখানে এট্রিয়াম ভেন্ট্রিকল না, এখানে হচ্ছে অগ্র প্রকোষ্ঠ আর পশ্চাৎ প্রকোষ্ঠ। তাহলে এটাই কি থলি? বায়ুথলি। এটাই হচ্ছে বায়ুথলি। এবার আসো, একটু জিনিস খেয়াল করো। এই যে দেখো, অগ্র প্রকোষ্ঠ পশ্চাৎ প্রকোষ্ঠ যেই জায়গায় মিলিত হয়েছে, সেই জায়গা থেকে একটা নালী, সেই জায়গা থেকে একটা নালী কোথায় চলে আসছে দেখো? অন্য নালীতে চলে আসছে। কোথায় চলে আসছে? তাহলে এই নালীটার নাম কি? এই নালীটার নাম হচ্ছে নিউমেটিক নালী। কি নালী বলো? নিউমেটিক নালী। খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে নিউমেটিক নালী কাকে কাকে সংযুক্ত করছে বলো তো? বায়ুথলি ও বায়ুথলিকে অন্য নালীর সাথে যুক্ত করছে।
আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, ডাকো, কে আসতে বলো। কে? আসো না তোমরা, এরকম করতেছো কেন? তাহলে এটুকু বুঝছি, বলো এটুকু বুঝছি। তাহলে এটা হচ্ছে তোমার বায়োতলি। তাহলে কোথায় কিভাবে আবার বায়োতলিকে আমরা আলাদা করে আঁকবো? বায়োতলির গঠন আঁকো, এটা তো শুধু তোমাকে আমি বুঝাই দিলাম, ইমাজিন করাইলাম। আবার এসব বায়োতলিটা আঁকো। সহজ, একদম সহজ। তাহলে এখান থেকে কতগুলা চুলের মতো করে, এরকম করে চুলের মতো করে কতগুলো অংশ, এখান থেকে কতগুলো এভাবে চুলের মতো করে ছোট ছোট কিছু অংশ এখানে চলে আসে। শেষ, আঁকা শেষ। তাহলে দেখো এখানে দুইটা প্রকোষ্ঠ একটু লিখো। এটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, আর এটা হচ্ছে সম্মুখ প্রকোষ্ঠ। তাহলে এমসিকিউতে আসলে কোন প্রকোষ্ঠটা বলো, বড় বলো তো? পশ্চাৎ প্রকোষ্ঠটা বড়। এখানে দেখো এই প্রকোষ্ঠের প্রাচীর দুইটা। তাহলে বাইরেরটাকে আমরা বলবো টিউনিক এক্সটার্না। টিউনিক এক্সটার্না মানে কি? বাইরে। এক্সটার্না মানে কি? বাইরে। তাহলে এটাকে বলবো টিউনিকা এক্সটার্না, আর ভিতরেরটাকে বলবো আমরা টিউনিকা ইন্টারনা। কি বলবো? টিউনিকা ইন্টারনা। গেল। এবার আসো, এটা কি নালী? কেটে ফেললাম আর কি, এটা অন্য নালী। কি নালী? শুধু এই অংশটা কেটে দেখাইলাম, এটা অন্য নালী। তাহলে অন্য নালীর সাথে যে নালীটা যুক্ত, এটার নাম কি নালী? নিউমেটিক নালী। কি নালী? নিউমেটিক নালী। আর এখানে যে চুলের মতো অংশগুলো দেখা যাচ্ছে, এগুলোর নাম হচ্ছে রেটিয়া মিরাবিলি। এগুলোর নাম হচ্ছে রেটিয়া মিরাবিলি। রেটিয়া মানে রেটিকুলাম থেকে আসছে, জালিকাকার, এটা জালের মতো, সেই জন্য এটার নাম রেটিয়া মিরাবিলি। এইটুকু চিহ্নিত করতে পারলে পরীক্ষা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তোমার চিত্র, রুই মাছের বায়ুথলির গঠন। চিত্র রুই মাছের বায়ুথলির গঠন। শেষ। এটাই বায়ুথলির গঠন, মনে থাকবে, এটাই বায়ুথলির গঠন। বুঝতে পারছো কিনা দেখো, এখানে শুধু একটা এক্সট্রা অংশ দিচ্ছি, সেটা হচ্ছে রেটিয়া মিরাবিলি। আর একটা এক্সট্রা অংশ দিচ্ছি, সেটা হচ্ছে টিউনিকা এক্সটার্না এবং টিউনিকা ইন্টারনা। টিউনিকা এক্সটার্না এবং ইন্টারনা। আঁকা শেষ। এবার এটা নাও, বইটা নাও।
54 পৃষ্ঠায় আসো, 54 পৃষ্ঠায়। আসছো? 54 পৃষ্ঠায় দেখো 3 নাম্বার প্রশ্নটা দেখো, রোমান হরফে যে 3 নাম্বার প্রশ্নটা দিছে, বায়ুতলীর কাজ। তাহলে বায়ুতলীর কাজ করে ফেলবে, এটা প্লবতা রক্ষাকারী অঙ্গ। দেখো প্লবতা রক্ষা করতেছে, কি রক্ষা করতেছে? প্লবতা রক্ষা করতেছে। প্লবতা রক্ষা মানে হচ্ছে তাকে বাসিয়ে রাখতেছে। অভিযোজনক্ষম বাসালঙ্গ, তার মানে এটা তাকে বাসিয়ে রাখতেছে, একই কথা প্রায়। যথাযথ মধ্যাকর্ষণ কেন্দ্র রক্ষা, এটা একটা স্থির অবস্থা বজায় রাখে। মধ্যাকর্ষণ কেন্দ্র রক্ষা। শ্বসন, শ্বসন মানে কি? এখানে তোমার যে অক্সিজেন থাকে, অক্সিজেনটা তাকে শ্বসনে সহায়তা করে। প্রতিধ্বনি সৃষ্টিকারী অঙ্গ, খুব ইম্পর্টেন্ট। প্রতিধ্বনি সৃষ্টিকারী অঙ্গ, এটাতে কি হয়? প্রতিধ্বনি সৃষ্টি হয়। পড়ে ফেলবা। শব্দ উৎপাদন, এটাতে শব্দ উৎপাদন হয়। তাহলে এই 6টা শব্দ ভালো করে পড়ে ফেলবা, এবং এগুলা যেভাবে দেওয়া আছে হুবহু এভাবে। তাহলে বলো তো, একটা কি বলছি? প্লবতা রক্ষাকারী অঙ্গ, এটা হচ্ছে বাসালঙ্গ বা অভিযোজনক্ষম বাসালঙ্গ। আরেকটা কি বললাম? আরেকটা বললাম হচ্ছে মধ্যাকর্ষণ কেন্দ্র রক্ষা করে। তারপরে এখানে অক্সিজেন আছে, তার মানে শ্বসন। তারপর হচ্ছে এটা কি করে? প্রতিধ্বনি সৃষ্টি করে এবং শব্দ সৃষ্টি করে, দুইটাই। শব্দ সৃষ্টি করে আবার প্রতিধ্বনিও সৃষ্টি করে। তাহলে আবার বলো কি কি বললাম? প্লবতা রক্ষাকারী অঙ্গ, অভিযোজনক্ষম বাসালঙ্গ, মধ্যাকর্ষণ কেন্দ্র রক্ষা, 3টা গেল। শব্দ সৃষ্টি করে, প্রতিধ্বনি সৃষ্টি করে, শ্বসনে সহায়তা করে। তাহলে এটাও এটা কাজ, এটা এখান থেকে পড়ে ফেলবা। এবার চলে আসো যে 55 নাম্বার পৃষ্ঠায়, যে রুই মাছ সংরক্ষণের পদ্ধতি, যে প্রশ্নটা এখানে, 2টা প্রশ্ন আমার পড়ানো হয় না, লিখে দিচ্ছি ওখানে। একটা হচ্ছে বায়ুতলীর কাজ, আর একটা রুই মাছ সংরক্ষণের উপায়। তাহলে রুই মাছ প্রাকৃতিক ভাবে কিভাবে সংরক্ষণ করবা? এই যে যেখানে রুই মাছের অভয়ারণ্য, এই যে পোনা, যে রুই মাছের যে পোনাগুলো, এগুলার অভয়ারণ্য কেন্দ্র বা এগুলার কোথায়? হালদা নদী। তাহলে ওই যে যেখানে পাই সেখানে পানিগুলা দূষিত করতে দেওয়া যাবে না। নদীর নাব্যতা বৃদ্ধি করতে হবে। নাব্যতা মানে গভীরতা, কেমন? এই যে এই ধরনের কিছু পদক্ষেপ। তারপর হচ্ছে আমরা পোনা মাছ ধরতে পারবো না, এগুলোর জন্য কঠোর আইন দিতে মানে ইয়া করতে হবে। বাজারে যদি কেউ যে এরকম মা মাছ ধরে বা এই যে পোনা ধরে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই ধরনের কিছু কথা এখানে সরকারি ভাবে পদক্ষেপের কথা দেওয়া আছে, এগুলো এখান থেকে পড়ে নিবা, কেমন? তাহলে রুই মাছ শেষ। এবার আসো রুই মাছের ইয়াটা দেখি আমরা। কত পেজ? 53 পেজ। রুই মাছের উদ্দীপকটা দেখো এবার। এখানে বলা হয়েছে যে যে রুই মাছ এমন একটি অঙ্গ, রুই মাছের এমন একটি অঙ্গ যাহা ভারসাম্য এবং শ্বসনের ভূমিকা রাখে। তাহলে বলো এটা কি? বায়ুতলী। তাহলে শ্বসনের ভূমিকা, এটা তো লিখে দিই নাই। শ্বসনের ভূমিকা রাখে এবং ভারসাম্য, এই কথাটা লাইনটা লিখো এখানে। তাহলে এটা অক্সিজেনের আধার, তার মানে শ্বসনের ভূমিকা রাখে। শ্বসনের ভূমিকা রাখে। এটা বাসিয়ে রাখে, তার মানে এটা ভারসাম্য অঙ্গ। এখানে লিখো ভারসাম্য অঙ্গ। শ্বসনের ভূমিকা রাখে এবং ভারসাম্য অঙ্গ।